হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। মাঝরাতে প্রাক্তন আর তার স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে আঁতকে উঠল প্রিয়। ফোন ছিটকে বিছানায় পড়ে গেল। তড়িঘড়ি করে সোজা হয়ে বসল। সাইডবক্স থেকে গ্লাস উঠিয়ে জল খেয়ে আবার ফোনটা হাতে নিল। কিছুদিন পূর্বে যখন সে প্রাক্তনের বিয়ের খবর পায়, তখনই তার সাথে সংযুক্ত সকল কিছু নষ্ট করে ফেলে, পুরনো সিম ভেঙে ফেলে, পুরনো আইডি ডিলিট দিয়ে ফেলে, সব ছবি ডায়েরি পুড়িয়ে তবেই নিশ্চিন্ত হয়। গত রাতে নতুন এই অ্যাকাউন্টটা খুলেছে। মেসেঞ্জারে লগ ইন করে আর আসতেই একটা মেসেজ রিকোয়েস্টে চোখ আটকে যায়। জবলজবল করে সেন্ডার আইডির নামটি আশফিক রহমান গু। 7 বছরের পরিচিতি, 6 বছরের প্রেম শেষে বিচ্ছেদের 11 মাস চলছে। হুট করে স্বীয় প্রাক্তনের আইডি থেকে 11 মাস পরে মেসেজ পেয়ে সে বিস্মিত হল। না দেখে ব্লক করে দিতে চাইল, কিন্তু পারল না। কৌতূহল বড় সাংঘাতিক জিনিস। প্রিয় আবারও ইনবক্সে প্রবেশ করল। এবার নিজেকে সামলাল। ছবিগুলোকে লক্ষ্য করলে দেখতে পেল দুজন মানবমানবীকে ঘনিষ্ঠ অবস্থায় একে অপরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে থাকতে। মেয়েটার চেহারা অস্পষ্ট। সে ছেলেটার বুকে মুখ গুজে শুয়ে আছে, অনাবিত গায়ের পিঠ অবধি চাদরে আবিত। ছেলেটা তাকে এক হাতে জড়িয়ে আরেক হাতে ওপর থেকে সেলফি তুলেছে। মুখে তার ভারী তৃপ্তির হাসি। অজানা কারণে প্রিয়র বুকটা কেঁপে উঠল। রিপ্লাই করবে না সে, একদম না। রাত 2:30 বাজে। প্রিয় দরদরিয়ে ঘামছে। বুকের মাঝে কেমন একটা হচ্ছে। সে না চাইতেও আবার মেসেজটা দেখল। কান্নারা গলার কাছে এসে দলা পাকিয়ে গেছে। অনেকক্ষণ সে তাকিয়ে থেকে নিজেকে সবকিছুর মুখোমুখি করার জন্য প্রস্তুত করল। বড়সড় কটা শ্বাস টানল। যখন দেয়াল ঘড়িটা 3টার কাঁটা ছুঁয়ে শব্দ করে উঠল, জানান দিল চতুর্থ প্রহরের শুরু, ঠিক তখন প্রিয় শান্ত হল। রাতের গভীরতা জানে যন্ত্রণারা কতটা ভয়াবহ। সে রাতকে সাক্ষী রেখে প্রিয় যন্ত্রণাকে কোনো এক আবর্জনার সাথে তুলনা করে দূরে ছুড়ে দিয়ে নিজেকে শান্ত, স্নিগ্ধ ও অবিক্ষিপ্ত বানিয়ে নিল। গুনে গুনে 3টা ছবি, তার রিপ্লাই মেসেজে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিজের নির্লিপ্ততার জানান দিল। বোঝাল, ওহে নষ্ট পুরুষ, গত হওয়া প্রিয়শ্রী জ্বলন্ত আগুন হয়ে থাকলেও উপস্থিত এই প্রিয় নির্লিপ্ত, তোমার গায়ে পড়া অন্য নারীর ছায়া প্রিয়শ্রীর সহ্য হতো না, অথচ প্রিয় নিজেই অন্য নারী। বিশেষণটি লক্ষ্য করো, অন্য নারী। তারপর একটি বিনীত রজনী শেষ হল। রাতের গভীরতার সাথে প্রিয়র মনে পড়তে লাগল ভার্সিটির সেই দিনগুলোর কথা। 7 বছর আগে। সারারাত ভারী বর্ষণ শেষে সকালের দিকে আকাশটা পরিষ্কার হয়েছে। চারিদিক প্রাণবন্ত। কৃষ্ণচূড়ার একদম ওপরের ডালটিতে কিছু রক্তলাল ফুল। কি মোহময় লাগছে। প্রিয় আজ আর ওদিকে তাকাল না, কর্দমাক্ত রাস্তা ধরে ভার্সিটির উদ্দেশ্যে এগোতে লাগল। একদম কাছাকাছি চলে আসতেই তার ব্যাগ পড়ে গেল। মনে মনে হাজার দশেক গালি ক্রমাগতভাবে বলতে বলতে ঝুঁকে বসল। ব্যাগের ভেতর থেকে টুকিটাকি জিনিস বেরিয়ে গেছে। ভাগ্যিস রাস্তার এপাশটা শুকনো ছিল। প্রিয় সেগুলো ওঠাতে লাগল। ঠিক তখনই পাশের টঙের দোকান থেকে চাপা হাসির সাথে কিছু গুঞ্জন তার কানে বাড়ি খেল। প্রিয়র হাত দুটো কিয়ৎক্ষণের জন্য থামল। পরপর চলমান হতে লাগল। কানে এখনো হাসিঠাট্টার আওয়াজ আসছে। সে আর চোখে দোকানের ভেতরটায় দেখল 4-5 জন ছেলে মিলে নিজেদের মধ্যে আসর জমিয়েছে। ব্যাগের সব ওঠাতে ওঠাতে তার চোখ থেমেছে সাদা শার্ট পরা ছেলেটার দিকে। গায়ের সাথে একদম মিশে থাকা সাদা শার্ট, খানিকটা অগোছালো চুল, কোনই অবধি ফোল্ড করা স্লিভস, কালো ওয়াচ, সব মিলিয়ে কি অসম্ভব সুন্দর। একজন ছেলে সেই ছেলেটিকে উদ্দেশ্য বলল, কিরে মামা, সারা জীবন ব্যাচেলর থাকার প্ল্যান নাকি? 4 চোখা রৌফো মেয়ে পুটিয়ে ফেলছে, তুই আর কত একা থাকবি? মেশিন টেশিন ঠিক আছে তো? না থাকলে বলো, তোর সর্বোচ্চ চিকিৎসা করাব আমরা, তাই না? বাকিরা হো হো করে হেসে উঠে সায় জানাল। কি লজ্জাজনক কথা। অগোচরে দাঁড়িয়ে এসব শুনে প্রিয়র গাল দুটোয় লালচে আভা ছড়িয়ে গেল। সে ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়াল। দোকান ক্রস করতে করতে আরেকবার ভেতরে তাকাল। তখনই সাদা শার্টওয়ালা ছেলেটা তার বন্ধুদের উদ্দেশ্যে বলল,
আমি প্রেমে পড়ব না, প্রেমে মরব। জাস্ট ওয়েট, তাক লাগিয়ে দেব গু। ঘন গলার স্বর। প্রিয়র ভেতরে কি যেন হল। সে টঙের দোকানটি থেকে এখন অনেকটা দূরে এগিয়ে এসেছে। ক্যাম্পাসে যেতে যেতে একবার মনে হল ফিরে যেতে, সেই দোকানের সামনে গিয়ে দাঁড়াতে, না দেখা চেহারাটা জনমের তরে দেখে নিতে। কি পাগলামো ইচ্ছে। প্রিয় লাজুক হাসে। বড়সড় একটা ক্রাশ খেয়েছে সে। ইস, আরেকটু দাঁড়িয়ে থাকলেই নামটা শোনা যেত। প্রিয় ডিপার্টমেন্টে প্রবেশ করতেই তাকে ঘিরে ধরল তার বন্ধুমহল। সচরাচর সেই বন্ধুদের মাতিয়ে রাখে, অথচ আজ সে চুপ। সবার গল্পের ভিড়ে সে মুচকি মুচকি হেসে দেখে যাচ্ছে। ব্যাপারটা লক্ষ্য করল তমা। কনুই দিয়ে গুঁতো দিল প্রিয়কে। প্রিয় ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকাল। তমা সরু চোখে তাকিয়ে থেকে বলল, কোনো কাণ্ড ঘটিয়েছিস? নাকি রটিয়েছিস? কি এমন করেছিস যা আমরা জানি না? শাওন, একে বলতে বল শিগগিরি, নয়তো আমার লাথি থেকে এর জুনিয়র ভার্সনও একে বাঁচাতে পারবে না। শাওন খেয়াল করল প্রিয়র আজ হাওয়ায় গা ভাসিয়ে ওড়াটা। জিজ্ঞেস করল, কিছু হয়েছে? প্রিয় অগত্যা স্বীকার করে নিল, কিছু একটা হয়েছে। কিছু একটা দারুণ ঘটনা ঘটেছে। সে একটা সাদা শার্টের প্রেমে পড়েছে, সাদা রঙের প্রেমে পড়েছে, সাদা শার্টওয়ালা লোকটার সেই গম্ভীর মুখের ঘন ও জড়িয়ে যাওয়া আওয়াজটির প্রেমে পড়েছে। তার দাঁড়িয়ে থাকার ধরনের প্রেমে পড়েছে। তার দুহাত প্যান্টের পকেটে গুজে রাখার প্রেমে পড়েছে। সবকিছুতে যেন আফিম। প্রিয়র নেশা ধরে গেছে। অবাক হয়ে গেল শাওন ও তমা। শুকনো ধোক গিলে তমা শুধাল, কপাল পোড়া ছেলেটাকে? প্রিয় কল্পনার চাদর থেকে বেরিয়ে এসে শাসানো নজরে তাকাল। মুখভাব নিমিষেই গম্ভীর করে বলল, চিনি না ঘি। চমকে উঠল শাওন, তমা নিজেও ভেবাচেকা খেয়ে গেল। শুধাল, তার নাম কি? হবে কিছু একটা গু। থাকে কোথায়? তার বাড়িতেই। দেখতে কেমন? মানুষের মতোই গি। তমা হতাশার নিঃশ্বাস ফেলে বান্ধবীর দিকে তাকাল। ফোঁসফোঁস করতে করতে রাগিত আওয়াজে আবারও জিজ্ঞেস করল, একটা ডিটেইলস কি জানিস? অন্তত একটা। সে জানে। চোখে মুখে ফুটে উঠল উৎফুল্লতা। উত্তেজিত গলায় বলল, জানি। কি? সে সাদা শার্ট পরা ছিল। কপালে হাত চলে গেল শাওনের। পালাক্রমে তমা আর প্রিয়র দিকে তাকাল। তমা নিজেও বুঝে গেল তার বান্ধবীর সাথে প্রথমবারের মতো লাভ গেম হচ্ছে। গেইমের টাইমিং কতক্ষণ এখন সেটাই দেখার বিষয়। এক্সাম ছিল আজ। প্রিয় ক্লাসরুম থেকে বেরোল দেরি করে। বের হওয়ার পরই দরজার সামনে তিশাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তিশা ওদের ডিপার্টমেন্টেরই একজন মেয়ে। ভীষণ মিশুক ও চঞ্চল, সবার সাথে মেশে কিন্তু কেন যেন প্রিয়দের সাথে বনিবনা হয় না। তিশা মেয়েটা একটু ছেলেদের গায়েপড়া ধরনের, এজন্য প্রিয় নিজেই এড়িয়ে যায়। স্বভাববশত এড়িয়ে যাওয়ার মতলবে পাশ কাটিয়ে পা বাড়াল। তিশা তখনই তাকে ডেকে উঠল। প্রিয় দাঁড়াল। পিছু ঘুরে সরু দৃষ্টিতে তিশাকে অপ্রস্তুত করতে আপাদমস্তক চোখ বুলিয়ে বলল, কি? তিশা ঘাবড়াল না, বরঞ্চ অন্যদিকে মুখ ভেঙচিয়ে ওর দিকে তাকিয়ে বলল, এত ভাব নেওয়ার কিছু নেই। এই কাগজটা ধরো। হাত বাড়িয়ে একটা চিরকুট এগিয়ে দিল তিশা। প্রিয় বুঝতে পারছে না এটা কিসের চিরকুট, তবুও নিল। তিশার সামনেই তা খুল। চিরকুটটা খুলতেই গুটিকয়েক শব্দের দেখা মিল। প্রিয় শব্দহীনভাবে পড়ল, মিস জুনিয়র, এক্সাম কেমন হল? এ কেমন চিরকুট? এমনিতেই জঘন্য একটি পরীক্ষা দিয়ে এলো, এরপর এরকম নাম না জানা ব্যক্তি থেকে পাওয়া চিরকুট। বিরক্তিতে প্রিয়র মুখ কুঁচকে এলো। তিশার উপর সেই বিরক্তির প্রকাশ ঘটাতে চেয়েও পারল না। সুমিষ্ট প্রিয় দাঁতে দাঁত চেপে তিশাকে বলল, কাইন্ডলি বলবে কি কে তোমাকে ডাকপিয়ন সাজিয়েছে? তিশার রাগ আসে না সহজে, সে আনমনেই ক্যাম্পাসের পশ্চিমে তর্জনী উঠিয়ে বলল, ওই সাদা শার্ট পরা ভাইয়াটা গু। বলিষ্ঠ দেহের প্রথম স্পর্শ পেয়ে আমি যখন দিকবেদিক ভুলে বিগলিত উন্মাদিত হয়ে মাতাল হাওয়ায় মত্ত হয়েছিলাম তখন আমার বয়স হবে 18 বছর। প্রেমিক পুরুষকে ভালোবেসে নিজের কল্পনা জল্পনা, শখ আহ্লাদ, মন এমনকি নিজের শরীরটাও বিলিয়ে দিতে কৃপণতা করিনি গি। 21 বছর বয়সী লুবনার কথা শুনে থমকে গিয়েছে তাকিয়া। খানিক সময় চুপ থেকে ক্যাফের চারপাশে আবার নজর দিল সে। ফের জিজ্ঞেস করল, তারপর? লুবনা মিথ্যে হাসি ঝুলিয়ে জবাব দেয়,
তারপর আর কি ঘটনা ঘূর্ণিঝড়ের বেগে ছড়িয়ে গেল চারদিক। জীবন মরুভূমি হতে লাগল। আত্মহত্যাও করতে ভাবিনি কি। তাকিয়া কি বলবে কি জিজ্ঞেস করবে ভেবে পাচ্ছে না। যেন সে থমকে গিয়েছে। শান্তশিষ্ট মেয়ের জীবনে তবে এই উথালপাতাল ঝড় বয়ে গেছে একটা সময়। আর আমার সেই প্রেমিক পুরুষ আমার জীবনে এক রাশ দুঃখ কষ্ট আর সমস্যা ধরিয়ে দিয়ে নিজের গায়ে বিশ্বাসঘাতক তকমা লাগিয়ে পালিয়ে গিয়েছে। পরিবার, আশেপাশের মানুষ, সমাজ আমাকে কোণঠাসা করে দিয়েছিল। আত্মহনন করতে গিয়েও বেঁচে ফিরি। মুভ অন করেছিলাম বলেই আজকের আমি এখানে। এর জন্যে অনেক যুদ্ধ করতে হয়েছে আমাকে। তাকিয়া আজ আর পারছি না। বিষাক্ত অতীত আমায় বিষিয়ে তুলছে। আবার অন্যদিন ঘু। তবে তাকিয়া মেয়েটার তর্জন সইছে না সবটা শোনার জন্যে। সে লুবনার আকস্মিক ডাকে চমকে উঠে মেহরিমা। থমথমে পরিবেশে আবার এক রমণীর ডাক কানে ভাসে তার। নীরবে ঢোক গিলে বইয়ের পাতা বন্ধ করে। উপন্যাস পড়তে গেলে সে একদম চরিত্রের মাঝে ডুব দিয়ে বসে। তাকিয়ার মতো তারও জানতে ইচ্ছা হচ্ছে লুবনার আত্মকাহিনী। কিভাবে সে সবটা মানিয়ে টিকেছিল সমাজের মানুষগুলোর মাঝে। তার মধ্যে মেজমার ডাক আরও ভারী হয়। বুঝতে পারল বই পড়া এখন আর তার হয়ে উঠবে না। ইতিমধ্যে রাহিমা বেগম এসে উপস্থিত। করুণ চোখে মেহরিমা তাকাল। কিছু বলার আগে অপর পাশ থেকে জবাব এলো। রাগ কইরো না আম্মা। তোমার দাদাজান কইছে কাইল শহর থেইকা আমরার বাড়িতো মেহমান আইব। তাই তোমার বড় আম্মা কইল তুমি কি জানি শহরের খাওন বানাইতে জানো হেইডি করতা। আম্মা না রাগ করে না তাড়াতাড়ি আয় নিচে গু। উপন্যাসের বইটা রেখে মেহরিমা নিচে যাওয়ার জন্য কাঁধের ওড়নাটা ঠিকঠাক করে নিল। সুদর্শন এক যুবক ক্লাবের মাঝখানে কয়টা ছেলেকে মারছে। দৃষ্টির কেন্দ্রবিন্দু এই ঘটনায়। সবার চোখ সেই যুবকের উপর। শ্বেত বর্ণ, সুদীর্ঘ গ্রীবা, প্রশস্ত বুকের অধিকারী লম্বাচূড়া ছেলেটা মারের মাঝে যেন একটু কৃপণতা করছে না। অবশেষ একটা লোক এসে টেনে নিয়ে গেল। দূর থেকে দৃশ্যটা পর্যবেক্ষণ করতে করতে বেয়ারের গ্লাসে চুমুক বসালো তিন্নি। পাশে বসে থাকা মুনিরাকে জিজ্ঞেস করল, ছেলেটা কে রে? মেহতাজ আহসান উ। হি ইজ ভেরি হ্যান্ডসাম গ। লাভ নেই উ। বুঝলাম না ঘি। মেয়েদের দিকে তার নজর পড়তে চায় না। সব দিক দিয়ে পারফেক্ট হলেও এদিক থেকে সে একদমই যায় না গ। তিন্নি হাসল মুচকি। বিড়বিড় করে বলল, আমি এমপি আতাউর রহমানের মেয়ে তিন্নি রহমান। আমার দিক থেকেও সে কিভাবে চোখ ফেরায় আমারও তা দেখার আছে গু। এদিকে ক্রমাগত হাঁপাচ্ছে মেহতাজ। ভীষণ রেগে একাকার সে। পাশ থেকে জায়েদ বলল, প্লিজ স্যার মাথা ঠান্ডা করুন। আমাদের কাল শিমুলপুর যেতে হবে আর আজ আপনি এই সামান্য বিষয়ে। জায়েদের কথা কেড়ে নিয়ে মেহতাজ বলল, আমায় রাগিয়ে দিয়েছে ওরা জায়েদ। তুমি আমায় ফিরিয়ে ভুল করেছ। ওদের কত বড় সাহস ওরা। স্যার এ বিষয়টা দয়া করে এড়িয়ে যান। আমাদের সকাল সকাল বের হতে হবে। প্লিজ বাড়ি চলুন কু। ফুস করে দম ছাড়ল মেহতাজ। চোখ বুঝে রাগের লাগাম টান। বিকেলের তপ্ত সূর্যটা হেলে গিয়েছে একদম। ঘণ্টা দুয়েকের মাঝেই চারিদিক অন্ধকার জড়িয়ে সন্ধ্যা নামবে। আর এখনও তারা মির্জা বাড়িতেই গিয়ে পৌঁছাতে পারল না। ঢাকা থেকে বের হতেও তারা অনেকটা দেরি করে ফেলেছে জায়েদের কারণে। মেহতাজ রাগ মিশ্রিত নজরে তাকাতেই জায়েদ 2 পা পিছিয়ে যায়। দ্রুত বেগে বলতে থাকে, প্লিজ স্যার আমার মতো নিষ্পাপ বাচ্চার দিকে অমন চোখে তাকাবেন না। শেষে দেখা দিবে আমার প্যান্টি ভিজে গেছে গিউ। জায়েদের কথা শুনে মেহতাজের ভাবভঙ্গি কোনো পরিবর্তন হলো কি না তা বুঝা যায় না। কারণ ছেলেটা এমনি কখন কোনো কথা মুখ ফাঁসকে বের করে দিবে তা বলা দায়। দাঁত কেটে মেহতাজ বলল, নিজেকে নিষ্পাপ বাচ্চা দাবি করছো তুমি জায়েদ? তোমার আসতে জানি কেন লেট হয়েছে? ইয়ে মানে স্যার। বলো আমায় উ। আসলে স্যার আমার গার্লফ্রেন্ডের জন্য গু। এটা তোমার কত নাম্বার গার্লফ্রেন্ডে? স্যার। জবাব দাও উ। তবে? মেহতাজ চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ে। কাশেম মির্জা এত করে দাওয়াত না দিলে গ্রামে আসার প্রশ্নই ছিল না। ভেবেছিল 4-5টা দেখাও হবে আর ওনার কথাটাও রাখা হবে। কিন্তু এখন বিরক্ত ভাব প্রকাশ পাচ্ছে তার মুখে। স্যার 10 মিনিট হেঁটে গেলেই হয়ে যাবে। আপনি হাঁটতে না চাইলে আমার কাঁধে উঠুন, আমি নিয়ে যাচ্ছি গু। জায়েদ কি? সরি স্যার উ। সন্ধে হওয়ার আগেই বাড়ি এসে পৌঁছেছে তারা। কাশেম মির্জা বেশ খুশি কি থেকে কি করবেন ভেবে পাচ্ছেন না।
বন্ধুর নাতি জীবনে প্রথম তার বাড়ি এলো খুশিতে তিনি যেন গলে যাচ্ছেন। তাড়াতাড়ি কলপারে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করলেন। বিড়বিড় করে মেহতাজ জায়েদকে শুধাল, এসব কি জায়েদ? স্যার, গ্রামের পরিবেশটা এমনি হয়। আর দেখছেন না বাড়িটা? বোধহয় 100 বছরের কম না বাড়ির বয়স। এখানে কি আর আপনি ওয়াশরুম পাবেন? হোয়াট দ্য? স্যার, 2-1 দিনেরই তো ব্যাপার, মানিয়ে নিন একটু গো। জায়েদ মনে মনে বিড়বিড় করতে লাগল, ও আল্লাহ, স্যারের বাঁকা রগটা যেখানে আছে ওখানেই রেখে দাও। ওটা আর বাকিয়ে যেন না বলে, জায়েদ, আমার হাগার জন্যে এখনই ওয়াশরুম তৈরি করে দাও। জায়েদের মুখ করুণ হতে দেখা গেল। কাশেম মির্জা সবার সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে খেয়াল করলেন মেহরিমা নেই। ভ্রুকুটি করে জিজ্ঞেস করলেন, ছোট বোমা মেহরিমা কোথায়? বলেছিলাম না সবাইকে থাকতে মেহমান আসবে গি। আব্বা, মেহরিমা তো ওর ঘরেই আছে, হয়তো বই পড়তাছে। মেহমান তো আছেই, দেহা হইবনে। বাজান, তোমরা টেবিলে আইও, আমি খাওন দেইগু। শহরের রাত আর গ্রামের রাতের মাঝে এত তফান হতে পারে তা মেহতাজ আজ বুঝতে পারছে। ঘড়িতে এখন রাত 10টা বেজে 3-8 মিনিট, অথচ মনে হচ্ছে মাঝরাত। 2 তলার বাড়িটার বারান্দায় দাঁড়িয়ে আছে সে, হাতে সিগারেট আর মাথায় হাজার খানিক রহস্যময় চিন্তা। নিচে উকি দিয়ে দেখল কারেন্টবিহীন অন্ধকার ঘেরা উঠানটা। চারিদিকে ঝিঙি পোকার ডাক অন্ধকারকে যেন আরও অন্ধকার করে তুলছে। হঠাৎ একটা শব্দে মেহতাজের সতর্কী কান সজাগ হল। পাশ ফিরে তাকাতেই হিমশীতল এক হাওয়া তার হৃৎপিণ্ডকে স্তব্ধ বিমূঢ় করে তুল। হেমন্তের বাতাস সারা গায়ে শিহরণ দুলিয়ে গেল। 1 সেকেন্ডেরও কম সময় নিয়ে সে চোখের পাতা ফেলে আবার তাকাল। শুকনো ধুকটা যেন তার গলা চিরে নিচে নামছে। মস্তিষ্কটা কেমন ফাঁকা ফাঁকা ঠেকছে। আঙ্গুলের ফাঁক থেকে কখন জ্বলন্ত সিগারেটটা পড়ে গেছে তা খেয়ালেই আসেনি। বুকের ভেতরের ধ্বনিটা যেন সে গুনতে পারবে। তার চোখের মণিকোঠায় যে কেউ তাকালে খেয়াল করবে, তাতে একটা মায়াবীকে দেখা যাচ্ছে যে হাতে হারিকেন নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। যতই এগিয়ে আসছে ততই হারিকেনের সোনালি আভা মুখাবয়বকে স্নিগ্ধ শীতল মোহনীয়া করে ফুটিয়ে তুলছে। হলুদাব আভায় সোনালি মুখখানা জ্বলজ্বল করে ফুটে উঠল স্পষ্ট। হারিকেনের আলোয় অচেনা পুরুষকে দেখতে পেয়ে পিলে চমকে উঠে মেহরিমার। ধোক গিলে বা হাতে মাথায় দেওয়া ওড়নাটা আরেকটু তুলে দিয়ে মাথা নুইয়ে আনে। কচি ধগা যেমন নুয়ে পড়ে ঠিক তেমনি। মেহরিমা বুঝল লোকটা হয়তো তার দাজ্জানের মেহমান, তাই কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে গেল। আকস্মিক বিষয়টা ধরতে পেরে মেহতাজ হুঁশে ফিরল। ডাকল পিছন থেকে, মেয়েখি। জনমানব শূন্য নীরব এই অন্ধকার ঘেরা রাতের বেলায় একটা অচেনা অজানা পুরুষের ডাক মেহরিমাকে কাঁপিয়ে তুলল। কান দিয়ে যেন গরম বাতাস বয়ে চলছে। বা হাতে কামিজটা খামচে ধরল একদম। তার হাত পা মৃদু কাঁপছে। মেহতাজ তার সামনে এসে উপস্থিত হল। মেহতাজের অবাক করা কানটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না মেয়েটা। মেহরিমার হাত ধরেই সে হারিকেনটা উঁচু করে ধরল। না চাইতেও মেহরিমা মুখ তুলে তাকাল। মেহতাজ স্পষ্ট খেয়াল করল কাজল কালো চোখগুলির দৃষ্টি অস্থির, অবিচল, যেন অশান্ত ঘোড়া গন্তব্যহীন পথে ছুটে চলছে। হয়তো তুলতুলে নরম গালগুলি আরও রঙিন হয়ে উঠছে কোনো কারণে। গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলি কাঁপাকাঁপি করছে। মেহতাজের এক মুহূর্তে কি হলো বুঝতেই পারছে না। এরূপ জীবনের এই প্রথম দেখেছে সে। মনের ভেতর তোলপাড় করা একটা ঝড় সব কিছুকে এলোমেলো করে দিয়ে যাচ্ছে। মেহরিমার দম এবার বন্ধ হয়েই আসবে বোধ হয়। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার হাত থেকে নিজের হাতটা সরিয়ে হারিকেনটা ভালো মতো ধরল। এভাবে কেউ দেখে ফেললে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। ধোক গিলে সে পা বাড়াল। মেহতাজ জিজ্ঞেস করল, কিছু মনে না করলে নামটা জানতে পারি? মেহতাজ এই প্রথম এলোমেলো কথা বলল। সে ঠিক কি বলবে বা এ সময় কি বলা যায় তাই বোধে আসে না তার। নিজের চেনা গোছানো শব্দগুলি আজ বড্ড অবিদিত ঠেকছে। মেহতাজের প্রশ্নে মেহরিমা কোনো জবাব দিল না। এক পাও পিছনে না ফেলে দ্রুত নিচে চলে গেল। অথচ তার সামনে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা লোকটার ভেতরে ঠিক কি বয়ে গেল তা সে ধরতেও পারল না। আন্দাজও করতে পারেনি অপর প্রান্তের লোকটার মনের অশান্ত তাণ্ডব ঝড়ের কথা। সন্ধে হওয়ার আগেই বাড়ি এসে পৌঁছেছে তারা। কাশেম মির্জা বেশ খুশি, কি থেকে কি করবেন ভেবে পাচ্ছেন না। বন্ধুর নাতি জীবনে প্রথম তার বাড়ি এলো খুশিতে তিনি যেন গলে যাচ্ছেন। তাড়াতাড়ি কলপারে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করলেন। বিড়বিড় করে মেহতাজ জায়েদকে শুধাল, এসব কি জায়েদ? স্যার, গ্রামের পরিবেশটা এমনি হয়।
আর দেখছেন না বাড়িটা? বোধহয় 100 বছরের কম না বাড়ির বয়স। এখানে কি আর আপনি ওয়াশরুম পাবেন? হোয়াট দ্য স্যার, 2-1 দিনেরই তো ব্যাপার, মানিয়ে নিন একটু গো। জায়েদ মনে মনে বিড়বিড় করতে লাগল, ও আল্লাহ, স্যারের বাঁকা রগটা যেখানে আছে ওখানেই রেখে দাও। ওটা আর বাকিয়ে যেন না বলে, জায়েদ আমার হাগার জন্যে এখনই ওয়াশরুম তৈরি করে দাও। জায়েদের মুখ করুণ হতে দেখা গেল। কাশেম মির্জা সবার সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে খেয়াল করলেন মেহরিমা নেই। ভ্রুকুটি করে জিজ্ঞেস করলেন, ছোট বোমা মেহরিমা কোথায়? বলেছিলাম না সবাইকে থাকতে মেহমান আসবে গি। আব্বা, মেহরিমা তো ওর ঘরেই আছে, হয়তো বই পড়তাছে। মেহমান তো আছেই, দেহা হইবনে। বাজান, তোমরা টেবিলে আইও, আমি খাওন দেই গু। শহরের রাত আর গ্রামের রাতের মাঝে এত তোফান হতে পারে তা মেহতাজ আজ বুঝতে পারছে। ঘড়িতে এখন রাত 10টা বেজে 3-8 মিনিট, অথচ মনে হচ্ছে মাঝরাত। 2 তলার বাড়িটার বারান্দায় দাঁড়িয়ে আছে সে, হাতে সিগারেট আর মাথায় হাজার খানিক রহস্যময় চিন্তা। নিচে উকি দিয়ে দেখল কারেন্টবিহীন অন্ধকার ঘেরা উঠানটা। চারিদিকে ঝিঙি পোকার ডাক অন্ধকারকে যেন আরও অন্ধকার করে তুলছে। হঠাৎ একটা শব্দে মেহতাজের সতর্কী কান সজাগ হল। পাশ ফিরে তাকাতেই হিমশীতল এক হাওয়া তার হৃৎপিণ্ডকে স্তব্ধ বিমূঢ় করে তুল। হেমন্তের বাতাস সারা গায়ে শিহরণ দুলিয়ে গেল। 1 সেকেন্ডেরও কম সময় নিয়ে সে চোখের পাতা ফেলে আবার তাকাল। শুকনো ধুকটা যেন তার গলা চিরে নিচে নামছে। মস্তিষ্কটা কেমন ফাঁকা ফাঁকা ঠেকছে। আঙ্গুলের ফাঁক থেকে কখন জ্বলন্ত সিগারেটটা পড়ে গেছে তা খেয়ালেই আসেনি। বুকের ভেতরের ধ্বনিটা যেন সে গুনতে পারবে। তার চোখের মণিকোঠায় যে কেউ তাকালে খেয়াল করবে, তাতে একটা মায়াবীকে দেখা যাচ্ছে যে হাতে হারিকেন নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। যতই এগিয়ে আসছে ততই হারিকেনের সোনালি আভা মুখাবয়বকে স্নিগ্ধ শীতল মোহনীয়া করে ফুটিয়ে তুলছে। হলুদাব আভায় সোনালি মুখখানা জ্বলজ্বল করে ফুটে উঠল স্পষ্ট। হারিকেনের আলোয় অচেনা পুরুষকে দেখতে পেয়ে পিলে চমকে উঠে মেহরিমার। ধোক গিলে বা হাতে মাথায় দেওয়া ওড়নাটা আরেকটু তুলে দিয়ে মাথা নুইয়ে আনে। কচি ঢগা যেমন নুয়ে পড়ে ঠিক তেমনি। মেহরিমা বুঝল লোকটা হয়তো তার দাজ্জানের মেহমান, তাই কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে গেল। আকস্মিক বিষয়টা ধরতে পেরে মেহতাজ হুঁশে ফিরল। ডাকল পিছন থেকে, মেয়েখি। জনমানব শূন্য নীরব এই অন্ধকার ঘেরা রাতের বেলায় একটা অচেনা অজানা পুরুষের ডাক মেহরিমাকে কাঁপিয়ে তুল। কান দিয়ে যেন গরম বাতাস বয়ে চলছে। বা হাতে কামিজটা খামচে ধরল একদম। তার হাত পা মৃদু কাঁপছে। মেহতাজ তার সামনে এসে উপস্থিত হল। মেহতাজের অবাক করা কানটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না মেয়েটা। মেহরিমার হাত ধরেই সে হারিকেনটা উঁচু করে ধরল। না চাইতেও মেহরিমা মুখ তুলে তাকাল। মেহতাজ স্পষ্ট খেয়াল করল কাজল কালো চোখগুলির দৃষ্টি অস্থির, অবিচল, যেন অশান্ত ঘোড়া গন্তব্যহীন পথে ছুটে চলছে। হয়তো তুলতুলে নরম গালগুলি আরও রঙিন হয়ে উঠছে কোনো কারণে। গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলি কাঁপাকাঁপি করছে। মেহতাজের এক মুহূর্তে কি হলো বুঝতেই পারছে না। এ রূপ জীবনের এই প্রথম দেখেছে সে। মনের ভেতর তোলপাড় করা একটা ঝড় সব কিছুকে এলোমেলো করে দিয়ে যাচ্ছে। মেহরিমার দম এবার বন্ধ হয়েই আসবে বোধ হয়। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার হাত থেকে নিজের হাতটা সরিয়ে হারিকেনটা ভালো মতো ধরল। এভাবে কেউ দেখে ফেললে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। ধোক গিলে সে পা বাড়াল। মেহতাজ জিজ্ঞেস করল, কিছু মনে না করলে নামটা জানতে পারি? মেহতাজ এই প্রথম এলোমেলো কথা বলল। সে ঠিক কি বলবে বা এ সময় কি বলা যায় তাই বোধে আসে না তার। নিজের চেনা গোছানো শব্দগুলি আজ বড্ড অবিদিত ঠেকছে। মেহতাজের প্রশ্নে মেহরিমা কোনো জবাব দিল না। এক পাও পিছনে না ফেলে দ্রুত নিচে চলে গেল। অথচ তার সামনে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা লোকটার ভেতরে ঠিক কি বয়ে গেল তা সে ধরতেও পারল না। আন্দাজও করতে পারেনি অপর প্রান্তের লোকটার মনের অশান্ত তাণ্ডব ঝড়ের কথা। নিজের ভালোবাসার মানুষটাকে অন্য একটা ছেলের কাঁধে মাথা রেখে হাসাহাসি করতে দেখে, তাও আবার নিজেরই গিফট করা ফ্ল্যাটে থমকে দাঁড়ায় মোহতাসিন। নিজের চোখগুলো ক্রোধের অনলে জ্বলে উঠে। হাত থেকে সদ্য কিনে আনা গোলাপ ফুলগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। পরক্ষণেই কিছু একটা ভেবে চোখের কার্নিশে নোনা জল জমা হয়েছে। গড়িয়ে পড়ার আগেই তা বৃদ্ধাঙ্গুল দিয়ে ছিটিয়ে ফেল। নিজেই নিজেকে বলল, মোহতাসিন মির্জা, রিল্যাক্স। তুই এত হাইপার হচ্ছিস কেন? কাম ডাউন। এমন ভাব ধরছিস যেন সে তোর আসল ভালোবাসার মানুষ। হাহা, তোর ডিকশনারিতে ধোকা কোনো স্থান নেই।
আর এই মেয়েটা তোর কলিজাকে ধোকা দিয়েছে। বলেই কাউকে কল লাগালো। অপর পাশ থেকে কল রিসিভ হতেই মোহতাসিন বলে উঠে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। অপর পাশ থেকে লোকটাকে কিছু না বলতে দিয়েই কলটা কেটে দেয় মোহতাসিন। ঠোঁটে ঝুলছে তার সেই রহস্যময় বাঁকা হাসি। নিজেকে আবার ফিটফাট করে চুলগুলোর ভিতরে হাত চালিয়ে সেট করে নিল। এত সময় জানালার পাশেই দাঁড়িয়ে ছিল মোহতাসিন। দেখতে চেয়েছিল মিলা কি করে। আজ মিলাকে না জানিয়ে এসেছে মোহতাসিন। অবশ্য যে উদ্দেশ্যে না জানিয়ে এসেছে সেই উদ্দেশ্য প্রায় সফলের দিকে। মিলা তার ফাঁদে অলরেডি পা দিয়ে দিয়েছে। জানালার গ্লাসে নিজেকে একবার ভালো করে দেখে নিল মোহতাসিন। তারপর সরে এসে মুখে বাঁকা হাসি ঝুলিয়ে কলিং বেলে চাপ দিল। মিলা আর তার বয়ফ্রেন্ড আশিক এত সময় বসে গল্প করতে করতে হাসিতে লুটোপুটি খাচ্ছিল। হঠাৎ করে কলিং বেল বাজায়, দুজনই হকচকিয়ে যায়। এই সময় আবার কে এলো এই ভেবে আশিক উঠে দাঁড়ায় দরজা খুলে দেওয়ার জন্য। হয়তো খাবার এসেছে, অর্ডার করেছিল। মিলা আশিককে বাধা দেয়। এত তাড়াতাড়ি তো খাবার আসার কথা না। যার কথা ভাবছে সে নয়তো। কিন্তু সে তো জরুরি কাজে দেশের বাইরে গিয়েছিল। এত দ্রুত চলে এলো। এসব ভাবতে ভাবতেই মিলা দরজার পাশে গিয়ে দাঁড়ায়। কি মনে করে জানালার পাশে গিয়ে উকি দিল। সাথে সাথে আতকে উঠল, যা ভেবেছিল ঠিক তাই। দ্য গ্রেট মোহতাসিন মির্জা দরজার অপর পাশে দাঁড়িয়ে আছে। এটা দেখেই মিলার অন্তরাত্মা কেঁপে উঠল। তাড়াতাড়ি জানালার কাছ থেকে সরে আসলো। মিলা কি করবে, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছ না। মোহতাসিন সম্পর্কে ভালোই ধারণা আছে মিলার। একবার রেগে গেলে খুন করতেও দ্বিতীয়বার ভাববে না। সবার আগে মিলার করণীয় হল আশিককে লোকানো। তাড়াহুড়োর মাথায় না ভেবে চিন্তেই পর্দার আড়ালে আশিককে লোকায় রাখে। পরে সুযোগ বুঝে আশিককে বের করতে হবে। এখন তাড়াতাড়ি দরজা খুলতে হবে। মিলা কাপা কাপা পায়ে এগিয়ে গিয়ে দরজার পাশে দাঁড়ায়। মুখে জোরপূর্বক হাসি ঝুলিয়ে দরজার নব ঘুরায়। মোহতাসিনকে দেখে মিলা জড়িয়ে ধরতে গিয়ে ও হাত গুটিয়ে নেয়। কারণ এই একটা ছেলে যার হাতটা ও এখনও ভালো করে ধরতে পারেনি মিলা। মিলাকে পাশ কাটিয়ে ঢুকে সোফায় গিয়ে আরাম করে পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে মোহতাসিন। তারপর পূর্ণ দৃষ্টিতে মিলার দিকে তাকিয়ে রয়। মিলা মোহতাসিনের তাকানো দেখে মাথা নিচু করে ফেলল। এমন তাকানোতে অস্বস্তিতে ফেলছে তাকে। তুমি কি আমার এই সময়ে আসাতে খুশি হওনি মিলা? চারদিকে নজর ঘুরাতে ঘুরাতে জানতে চায় মোহতাসিন। মিলা মোহতাসিনের হঠাৎ করা প্রশ্নে হকচকার। আমতা আমতা করতে বলে, তেমন কিছুই না বেবি। ওহ কামন ডার্লিং, আই ওয়াজ জাস্ট কিডিং। যাও কফি নিয়ে আসো। বলেই সোফায় গা এলিয়ে চোখ বন্ধ করে নেয়। উফ, মিলা কি বাচ্চাটাই না বাঁচলি, কিছুই সন্দেহ করেনি এই বেটা। এখন ভালোয় ভালোয় আশিককে বাড়ি থেকে বের করতে পারলেই বাঁচি। আপন মনে কথাগুলো ভেবে আর চোখে আশিককে একবার দেখে রান্নাঘরের দিকে চলে যায় মিলা। মোহতাসিন চোখ খুলে এদিক ওদিক তাকায়। আশিক যে পর্দার আড়ালে আছে সেটা বুঝতে আর বাকি নেই। কারণ পর্দার আড়ালে আশিক থাকলেও তার পা জোড়া ঠিকই দেখা যাচ্ছে। অনেক কাঠ খোর পুড়িয়েছি তোদের একসাথে ধরার জন্য। ফাইনালি পেরেছি। এখন বুঝবি এই মোহতাসিন কি জিনিস। কোনো কাজে এত সময় ব্যয় করিনি যা তোদের জন্য ব্যয় করতে হয়েছে। আমার কলিজায় হাত দিয়েছিস, তোদের হাতই আমি রাখব না। বলেই চুলে হাত বোলাতে লাগল। এখন যে কেউ মোহতাসিনকে দেখলে ভয় পেয়ে যাবে। কপালের রগ ফুলে উঠেছে, চোখগুলো লাল হয়ে গেছে। মিলা ততক্ষণে কফি করে মোহতাসিনের সামনে রাখে। মোহতাসিন কফির দিকে একবার তাকায়, তারপর দৃষ্টি ঘুরিয়ে মিলার দিকে তাকায়। মিলা মোহতাসিনের দিকে তাকিয়ে মুচকি হাসে। মোহতাসিন বলে, বেবি, এখন আমার স্পেশাল গেস্টরা আসবে তোমাকে আপ্যায়ন করতে। আই মিন আমাদের আপ্যায়ন করতে হবে। আর কি, যাও দরজাটা খুলে দাও। মিলা মোহতাসিনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কে আসবে। মোহতাসিন চোখের ইশারায় বলে দরজা খুলে দিতে। ঠিক সেই সময়ই কলিং বেল বেজে উঠে। মিলা অবাক হয়ে যায় এত সঠিক টাইমিং দেখে। মোহতাসিনের হাতে তো এখন ফোন ও নেই যে সে বুঝতে পারবে লোকটা এসে গেছে। মোহতাসিন বিড়বিড় করে বলে, বারে বারে ঘুঘু, তুমি খেয়ে যাও ধান। এবার তোমার বাধিব পরান। মোহতাসিনের দিকে তাকাতে তাকাতে গিয়েই সে দরজা খুলে। অপর পাশের লোকটাকে দেখে মিলা আতকে উঠে আবারও। আশ্চর্য, আজ কি তার ভয় আর অবাক হওয়ার দিন নাকি? সামনে দাঁড়িয়ে থাকা লোকটাও মিলাকে পাত্তাই দিল না। মিলাকে পাশ কাটিয়ে ঘরের ভিতর ঢুকে মোহতাসিনের বরাবর সোফায় বসে পড়ল।
কিরে বেটা, তোর বেবির হাতের কফি তুই একাই খাবি? আমাদেরও সুযোগ দে বলেই চোখ টিপ মারে। তুই পুলিশ হয়েও এমন ছ্যাচরা কবে থেকে হলি রে ফাহাদ? বুয়ের হাতের কফি খেয়ে শখ মিটে না? হাহাহা, এসব বাদ দে। অ্যাকশনে চলে যাব নাকি ডিরেক্ট? যা করার তাড়াতাড়ি কর। আম সো টায়ার্ড ইয়ার। এয়ারপোর্ট থেকে ডিরেক্ট এখানে এসেছি। এইসব তাড়াতাড়ি ফিনিশ কর। আমার কলিজার নতুন জীবনে আর কোনো বাধা চাই না। তারপর মিলার দিকে তাকিয়ে, এই তোর পার্টনারকে বের কর পর্দার আড়াল থেকে, অনেক নাটক সহ্য করেছি আর না। কথাটা এত জোরেই ছিল যে উপস্থিত সকলের কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়।